কিন্তু বিজেপি এখনো 360টা আসনে তারা কিন্তু তাদের হাতে এখন 2/3 মেজরিটি তাদের, বরং তারা নতুন নতুন আইন পাশ করতেছে। যারাই স্বপ্ন দেখতেছে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হবে। এখনো নিজেরাই 17টি রাজ্যে তারা ভোটে ক্ষমতায় গিয়েছে, নিজেরাই ক্ষমতায় রাজ্যে, আর 5টিতে তারা যৌথভাবে ক্ষমতায় রয়েছে, মিলিজুলি সরকার করেছে। তো 22টা রাজ্যে 29টা রাজ্যের মধ্যে 22টাতে তারা ক্ষমতায়, সেই দলের নেতা বুঝি পালায় যাবে? পালায় কেন যাবে সে? নরেন্দ্র মোদী কি উন্নয়ন করে এখানে? এটা কি বাংলাদেশ নাকি আপনি তাকে যাই ধরবেন, তার বাড়িঘর ঘেরাও করবেন? এটা বাংলাদেশের মতো তো এখানে আনু মোহাম্মদ গ্যাংয়েরা নাই, বাটপার তো নাই ওইখানে, তো ওই যে শহীদুলের মতো বাটপারেরা নাই, কিছু আছে। আপনি দেখবেন কিছু কিছু আমরা দেখলাম, নামগুলো বলতে চাই না, তারা অনেক বিজ্ঞ লোক, কেউ অভিনেতা, কেউ লেখক, কেউ বুদ্ধিজীবী, দেখলাম ওইখানে সেই একই সেম স্ক্রিপ্ট একই, ঢাকা আর দিল্লিতে একই স্ক্রিপ্ট করতে চাচ্ছে, কিন্তু পারবে না। কারণ কি জানেন, এর সাথে ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল কৃষক আন্দোলন। সেটা কিন্তু ঠিক 1 মাস, আপনার মনে আছে, দিল্লির অদূরে গুরগাঁওতে 1 মাস অবরোধ করে রেখেছিল। কিছু এই সরকারের পতন ঘটেনি, বরং সরকার আরো বেশি আসন পেয়ে ক্ষমতায় এসেছে। এবং আগামীতে 2029 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকবে। মানে দেশের পরিস্থিতি ভারত দেখে আমার কাছে এরকমই মনে হয়েছে। কারণ আপনি ভালো করে জানেন, যারা আপনারা আমার কাছে জানেন যে আমি বাংলাদেশের চাইতে ভারতের সম্পর্কে বেশি জানি। আমি যে কোনো ভারতীয়র চাইতে কম জানি না আমি ভারত সম্পর্কে। ভারতের প্রতিটি রাজ্য সম্পর্কে আমার ধারণা আছে। এখানে যারা কথা বলতেছে এরা না জেনে না বুঝে এগুলো বলতেছে। অলরেডি তথাকথিত কক্রোচ তেলাচোরা পার্টি বলছে তারা এখন আর কোন আন্দোলনে যাবে না, ঘোষণা দিয়ে ফেলেছে। কিন্তু এরা মনে করতেছে যে ওয়াংচুকদের প্রধানমন্ত্রী বানাই ফেলছে। অর্থনালী আদেশের না, অর্থনালী আদেশের নাই, যে বাংলাদেশেই ওয়াকার সহ তুরস্ক আর অন্যান্য দেশ পাকিস্তান মিলে এত কিছু করার পরেও শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছেন। তোমরা নরেন্দ্র মোদীর 360টা আসনের এমপি থাকার পরেও তাকে পাঠায় দিবে? এত সহজতা, এত সহজ? জি, আপনি ঠিকই বলেছেন। একজনের নাম নিয়েছেন যে সেখানে ফান্ডিং করেছিল, কিন্তু বিহারেও কিন্তু ক্ষমতায় বিজেপির মিলিজুলি সরকার। তো এখানে কাজ হবে না ভারতের রাজনীতি। বরং বিজেপির যে 2জন সেনাপতি রয়েছেন, মানে কূটনৈতিক সেনাপতি, আমাদের হারুন স্যার ভালো বলতে পারবেন, অজিত ধোভাল এবং এস জয়শঙ্কর রায়ের মতো 2জন বিজ্ঞ আমলারা যে এত মেধাবী হয়, আমলাদের প্রতি কিন্তু আমার একটা আছে, কি বলবো, নেগেটিভ একটা ধারণা। কিন্তু এই 2জন ব্যক্তিকে দেখলে বোঝা যায় দেশপ্রেমিক আমলা কিরকম হতো। আপনি ভারতের বহু বিষয় নিয়ে সমালোচনা করতে পারেন, তার রাজনীতি, অর্থনীতি, কলা কৌশল সমালোচনা করে, কিন্তু ভালো জিনিসটা তো আপনাকে বুঝতে হবে। এই 2জন আপনি দেখেন, এই 2জন আমলা, তারা যেরকম দেশপ্রেমিক, সেই রকম তারা মেধাবী, সেরকম তারা দেশের জন্য নিবেদিত কাজ করে যাচ্ছে, তারা আমরা দেখতেছি। তো এই সমস্ত লোকেরা থাকতে নরেন্দ্র মোদীকে তুমি পাঠাই দিবা বাংলাদেশের মানুষ তো মনের মাধুরী মিশিয়ে স্বপ্ন দেখে। ওই যে বললাম 2023-এর 7 অক্টোবরে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করতে চাইছিল, গাজাকে খুঁজে পাওয়া যায় না, লেবানন চলে গেছে, সিরিয়া চলে গেছে, তারপরে আরো কি কি যেন দেশ নিয়ে নিচ্ছে, মিশরও যায় কিছু অংশ, আবার এদিকে ইরান তো বললাম আবার যে তাবা হয়ে গেছে। এটা মানে এরা মনের মাধুরী মিশে এরা স্বপ্ন দেখে, মনে মন কলা খাবে। এখন এর সাথে তো আপনি পারবেন না। তো এরা এইখানে 2029 সালে দেশের যে ভারতের যে অর্থনীতি, এই যে দেখেন ভারত কালকে পরশুদিন নাকি তার আগে পরশুদিনই সম্ভবত হাইড্রোজেন চালিত রেলগাড়ি উদ্বোধন করলো। মানে তার দেশ কোথায় চলে গেছে? তারা হাইড্রোজেন শক্তি ব্যবহার করা শিখে গেছে। তাও ভারতের রেলে হাইড্রোজেন ব্যবহার করা মানে কি, তাদের তেল নির্ভরতা কমে যাবে, তাদের হিউজ পরিমাণ বাজেট তাদের বেঁচে যাবে, রক্ষা পেয়ে যাবে। তো এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। উন্নয়ন, ভারতের মানুষ এত বোকা নয়, তারা বাংলাদেশের মতো এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটাবে না। এটা তারা করে না, এটা তাদের রাজনৈতিক চরিত্রই না। কারণ কিছু উগ্রবাদীরা বলতে পারে, সেটা আলাদা কথা। ভারতে এখন যা চলতেছে দিল্লিতে, এটা নিয়ে আমাদের চিন্তা করা, মানে আমাদের মনে হয় যে এরাই বোধহয় ক্ষমতায় চলে গেছে। এরকম বাংলাদেশের এই মুহূর্তে আমার ভাবির ছেলেরা, আমি দুঃখিত শব্দটা উচ্চারণ করার জন্য, না বলেন, আপনি ফ্রিলি কথা বলেন ফরিদ ভাই। এই মুহূর্তে জামাত শিবির, বাংলাদেশের চিঙ্কুবাম, তারা তো মনেই করছে নরেন্দ্র মোদী ক্ষমতায় চলে গেছে। আচ্ছা ধরে নিলাম নরেন্দ্র মোদী ক্ষমতায় চলে গেল, সো হোয়াট? সে তো আবার রিটার্ন করবে, সে আবার পরের বছর ক্ষমতায় আসবে, তখন কি বলবে? নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় থাকে ওইটা হইলো খুব খারাপ সরকার। আর এরা ভোটই পায় না। ভারতের বামপন্থীদের না আছে ভোট, 540টা আসনের মধ্যে 5টা সিট নাই তাদের লোকসভাতে। এইবারও রাজ্য সরকারে পশ্চিমবঙ্গে নীল হওয়ার কথা ছিল, 2-4টা পেয়ে গেছে বলে এমএলএ হয়ে গেছে। তো এই যে এরা মানে বাংলাদেশের মানুষ মনে করতেছে কি যে চিন্তা করে, এরা জানেই না যে ভারতের বামপন্থী রাজনীতির কোনো ভিত্তি নাই। এমনকি অদূর ভবিষ্যতে আগামী 10 বছরে ভারতের বাম রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না, বিলীন হয়ে যাবে। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। বাংলাদেশে তো 2024 সালে মনে করেছিল বামপন্থীরা, চিঙ্কুবামেরা, যে শেখ হাসিনা সরকার শেষ, আওয়ামী লীগ দেশে শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ আরো শক্তিধর হয়ে ফিরে আসতেছে, রিটার্ন করতেছে তারা। আওয়ামী লীগ আগের চাইতে যে কোনো সময়ের চাইতে সে শক্তিশালী। 1971-এর পরে যে সবচেয়ে শক্তিশালী আওয়ামী লীগের বর্তমান অবস্থান। আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, বরং আমি মনে করি 2024-এর 5 আগস্টে বাংলাদেশের প্রগতিশীল রাজনীতি, সমাজতান্ত্রিক রাজনীতি দাফন কাফন হয়ে গেছে। আর আমার ধারণা 29-35 সালের মধ্যে, আগামী 10 বছরের মধ্যে ভারতের যত বাম রাজনীতি আছে তাতে দাফন কাফন হয়ে যাবে। এই রাজনীতি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে আমি মনে করি, এবং আমার ধারণা সেটাই ঘটবে এই দেশে। কারণ এরা বলে একটা করে আরেকটা। এই দেশের জনগণ এটা মারবে না, সেটা বাংলাদেশের জনগণ দেখেছে না যে বামপন্থীরা কি করেছে। এই যে বামপন্থী প্রতারকেরা কিভাবে বাংলাদেশের মৌলবাদী, জঙ্গি এবং বিদেশি শক্তি, পুঁজিবাদী শক্তি, যারা সবসময় মৌলবাদের বিরুদ্ধে বলেছে,
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলেছে, অথচ তারাই 2024-এ সাম্রাজ্যবাদ এবং মৌলবাদের সাথে অনেকটা মোটামুটি বলতে গেলে পরকিয়া করে তারা একটা সরকারের। ফরিদ ভাই, আমি কি একটু যোগ করতে পারি আপনার এই আলোচনাটা? আমরা একটা দিকে নিতে চাই। আপনি কি এটা দেখেছেন যে বাংলাদেশে, যে আপনি তো ভারতের কথা বলেন, আমি বাংলাদেশটাও একটু শুনতে চাই আমার কথাটা বলে। বাংলাদেশে তো আসলে বামপন্থী রাজনীতি, জাসদ বা আরো যা আছে এগুলাকে আমি কখনো অত গুরুত্ব দেই না। আমার কাছে একটা গুরুত্বপূর্ণ, একটা সম্মানের পার্টি ছিল সিপিবি। 2013 সালে আপনার যখন এই হেফাজত কাণ্ডটা ঘটে 5ই মেতে, আপনিও জানেন, আমরা জানি যে সিপিবির অফিস কিন্তু হেফাজতের ছেলে মেয়ের এই জঙ্গিগুলা জ্বালিয়ে দিয়েছিল। জি জি জি। সেই সিপিবি 2024-এ এসে এই জঙ্গি উত্থানে শরিক হলো। সিপিবির যিনি সবচেয়ে পরিচিত নেতা মুজাহিদ সেলিম, উনি অনেক কিছু বললেন যে উনি একজন গণ অভ্যুত্থান বিশেষজ্ঞ। আগে বঙ্গবন্ধু বলতো, এই গণ অভ্যুত্থানে জড়িত হয়ে শেখ মুজিব বলা শুরু করছে। এবং আমরা দেখলাম যে ফরিদ ভাই, মানে মোট কথা আমি আসলে যেটা বলতে চাই, আমার দৃঢ় বিশ্বাস এই 2024-এ জঙ্গি উত্থানে সামিল হয়ে এই সিপিবি দলটা কিন্তু তাদের রাজনীতি চিরতরে হারিয়ে ফেলছে। এটা কি আপনি একমত, নাকি আপনার কোনো ভিন্ন? আমি তো সেটাই বলতেছি যে শুধু সিপিবি না, বাংলাদেশের প্রগতিশীল রাজনীতি, সাংস্কৃতিক অবস্থান, এমনকি সিপিবি, এদের দাফন সম্পন্ন হয়ে গেছে। এরা বুঝতেই পারে নাই, কারণ এরা বুঝে লেটে। এরা দেখবেন 10 বছর পরে একজন বামপন্থী বই লিখবে, যেটা আমরা এখন বললাম, বলবো আমাদের না 2024-এর ওই আন্দোলন যাওয়া ভুল ছিল, এটা তারা লিখবে, আপনি নিশ্চিত থাকেন। এটা তারা বই লিখবে, কলাম লিখবে। এখনই তো বলা শুরু করছে আমরা প্রতারিত। আকাশ তো বলেছেন প্রতারিত হয়েছেন। আর আপনি মুজাহিদুল ইসলাম সলিম সাহেব চমৎকার একটা কথা বলেছেন যে 2024 আগে কিন্তু বঙ্গবন্ধু বলতেন শেখ মুজিব বলা শুরু করছে, আর একটু ক্ষমতায় আসলে, আর একটু সুযোগ যদি পায় তাহলে মুজিব বলবে, তখন শেখ মুজিব বলা, শেখ শব্দটা বাদ দিবে। শুধু সিপিবি পার্টি অফিস শুধু জ্বালাইনি, ওইখানে এরো দিয়ে লিখে দিয়েছিল নাস্তিক। ওইখানে জামা হেফাজতের এরো বানাইছে, এরো দিয়ে লিখে, নাস্তিক লিখে এরো দিয়ে দিছে মুক্তি ভবনে পার্টি অফিসে। আমি বলছি এটা কি লেখা? এই ব্যাপারে কোনো কমিউনিস্ট পার্টির লোক কথা বলে নাই। সিপিবির সাধারণ কর্মী থেকে শুরু করে নেতাদের বলেছে এই ব্যাপারে একটা বিবৃতি দেয় নাই তারা। তাদের পার্টি অফিসের সামনে রাস্তার মধ্যে এরো চিহ্ন দিয়ে লিখে দিল নাস্তিক। এটার বিরুদ্ধে তারা কোনো প্রতিবাদ করে নাই, বরং যারা তাকে লিখেছিল নাস্তিক তারা তাদের পক্ষ হয়েই তারা আবার। আর আমি বুঝি না, বামপন্থীরা না যেখানে এই দেখেন দিল্লিতে একটু জনগণ বেশি দেখছে, এখন দিল্লির দিকে মুখ, কেবলা তাদের দিল্লি। এই যে শাহবাগে এইবার শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ দেখলো, তারাই দেখবেন এসে লম্বা লম্বা ভাষণ দিয়েছে। আপনি দৃশ্যগুলো, সব ভিডিওগুলো দেখেন, সব বামপন্থীরা এসে ভাষণ দিয়েছে এখানে এই গণজাগরণ মঞ্চে এসে। সব বড় বড় লাকিকে, লাকির বলা হয়তো স্লোগান কর না, সে লাকি এখন কোথায়? লাকি কাদের সাথে মিছিল করে? এই বসু নাকি পশু একটা আছে, চক্রবর্তী আছে বাসদের, এরা কারা ছিল? এরা এসে তো গণজাগরণ মঞ্চে বক্তব্য দিয়েছে। আমাদের তো পাতাই দেয় না, এরা বিরাট বড় বড় নেতা, জাতীয়তাবাদী নেতা হয়ে গেছে। সমাজতান্ত্রিক কিভাবে জাতীয়তাবাদী নেতা হয়? সমাজতন্ত্র কোনদিন জাতীয়, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল হয় কোনোদিন? কমিউনিজম তো ইউনিভার্সাল, সেটা হয় কোনোদিন সম্ভব? এটা তো তার শুরুতেই তো বল। আবার লেখে, কেউ লেখে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তো নিজেই বৈজ্ঞানিক, মানে তারাই বলে সমাজতন্ত্র নিজে একটা ইটসেলফ সাইন্টিফিক। তাহলে আবার বৈজ্ঞানিক সমাজতন্ত্র আবার কি? মানে ফাত্রামির একটা সীমা থাকা উচিত। আবার এদিকে সিপিবি তার নিজের কপালে নিজেই কুড়াল মেরেছে এই 2024-এ। আপনি দেখেছেন তাদের বক্তব্যগুলো, এক এক সময় এক এক কথা বলে তারা। এরা কি বলতেছে? এটা সারা পৃথিবীতে বামপন্থীরা, এমনকি নরেন্দ্র মোদীর যখন উত্থান ঘটে, এরা কি বলেছিল আমার স্পষ্ট মনে আছে, নাম সবলে দিত কারা কারা এগুলো বলেছে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আনতেছে কারা? আমেরিকা। মমতা ব্যানার্জির উত্থান ঘটলো, বললো যে ক্ষমতা আনলো কে? আমেরিকা। বিল গেটস ক্ষমতা আনছে। কিন্তু 2024 সালে যে আমেরিকা এখানে ইন্টারফেয়ার করছে, এই ইন্টারফেয়ার না, এটা যে প্রযোজক পরিচালক, এটা তাদের বুঝে সারা পৃথিবীতে যত সমস্যা, সব সমস্যা এরা আমেরিকার খুঁজবে। বাংলাদেশের বামেরা, শুধু বাংলাদেশি বাম না, সারা পৃথিবীর বামেরাই পৃথিবীর যত সমস্যা। এদের ওয়াইফের যদি বাচ্চা অপারেশন হয়ে যায়, এদের 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 খালা শাশুড়ি যদি জিনে ধরে, মানে যদি জিন, অন্য প্রসঙ্গ ভাববাদী কথা বললাম, জিনে বুতে ধরে, বলবে যে একজন আমেরিকা দেয়। কিন্তু শেখ হাসিনা সরকার যে উচ্ছেদ করলো, প্রকাশ্য স্বীকার করলো, এমনকি জামাতের আমি নিজে বললো যে যুক্তরাষ্ট্র হলো তাদের পরীক্ষিত বন্ধু। এখনো বাংলাদেশে এখনো কোনো সাম্রাজ্যবাদী শক্তির হাত এখানে দেখে না। আর নুরুল কবির মতো মহান বিপ্লবী এবং সাংবাদিক, বুদ্ধিজীবীর ঘরে বুদ্ধিজীবী, বিরাট বড় বুদ্ধিজীবী জন্ম দেন, সাংবাদিক জন্ম দেন। সে নুরুল কবিরও বলতেছে এটা নাকি কোনো ডিপ স্টেট কিছু নাই। কিন্তু সারা দুনিয়াতে কিন্তু ডিপ স্টেট খুঁজে বেড়ায় এরা, কিন্তু বাংলাদেশে খুঁজে পায় না। বাংলাদেশে বেলা আসলে তাদের চোখ কানা হয়ে যায়, ওখানে আর চোখে দেখে না। ওইখানে তারাই বিপ্লব করছে। আচ্ছা, বিপ্লব মানলাম, আওয়ামী লীগ সরকার উচ্ছেদ করলো, বামপন্থীর ক্ষমতায় যাইতো, দেখতাম তাহলে কি হইতো? সেই মরুতে তো তাদের কোলাবে না। আবার দেখেন যখন উল্টা বিপ্লব শুরু হবে এই জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই বামপন্থীরা তখন সেখানে জায়গা নিতে আসবে। আপনি দেখেন পেইলে মন্ডলে ভাষণ দিতে আসবে, কিন্তু আওয়ামী লীগের এবার আর ওই সুযোগ হয় না। সিংহবাম এবং বামেদের অলরেডি 2000, আপনার সাথে আমি একমত, এবং এটা আমি বলেও আসতেছি আগে থেকে, যে 2024 সালে আওয়ামী লীগ নয়, শেখ হাসিনা নয়,
এই বাংলাদেশ থেকে বামপন্থী রাজনীতি অপরচিত হয়ে গেছে। জি ফরিদ ভাই, ওই আপনি একটা চমৎকার কথা বলছেন যে ওই যে আমেরিকা, মানে যে কোনো দোষ হইলে আমেরিকা, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা দেখলো না, ওইটার চোখে দেখে না। এইখানে না একটা করুণ চিত্র কিন্তু আমি দেখতে পাই, আপনি বুঝবেন সহজে। এই যে বাংলাদেশের যারা স্বাধীনতা বিরোধী জামাত হেফাজত, দেখেন এদেরকে কিন্তু সবচেয়ে বেশি মারে কিন্তু আমেরিকা। আপনি যদি আফগানিস্তানে দেখেন, আপনি যদি পাকিস্তানে দেখেন, পাকিস্তানে পারভেজ মোশাররফ প্রেসিডেন্ট জুনিয়র বুশের প্রেসারে অনেক জঙ্গি মেরেছে। এবং আপনার সব মিলে আপনি কিভাবে আপনি এগুলো জায়েজ করবেন? আপনার কথা, আসলে আপনার কথাটা একটু যোগ করি, গাজাতে যখন মারা যায় সেটা আমেরিকা, কিন্তু বাংলাদেশে কিন্তু আমেরিকার সাথে একটা প্রেম। এটা তো দেখেন, আমি পতিতাবৃত্তি কথাটা আমি বলতে চাই না, কারণ আমি সাধারণত নারী আসে ওই কথাটা বলি না যে কোনো জায়গায় নারীদের, মানে এটা এইসব শব্দ আমি বলি না, কিন্তু দেখেন এটা তো অনেকটাই পতিতবৃত্তির মতো হয়ে গেল। মানে আমরা যদি পতিতা কথাটা, দর্শকরা মাফ করবেন, পতিতা কিন্তু ধরেন, বা পতিত ছেলে, পতিতা ছেলেও তো পতিতা হিসাব আছে, সে কিন্তু তার খদ্দরকে ভালোবাসে না, পছন্দ করে না, টাকার জন্য কিন্তু সে ওখানে প্রেমটা দিতে বাধ্য হয়। জামাতের তো একই অবস্থা, এদের মধ্যে তো প্রেম থাকার কোনো কারণ নাই। এটা তো ওই বৃত্তি বা ওইটাকে মানুষ যেভাবে খারাপ চোখে দেখে, বিষয়টা কিন্তু একই না ফরিদ ভাই? আমি মনে করি তার চেয়েও নিচু। আপনি যে উদাহরণ দিলেন তাদেরকে আপনি তাও মিনিমাম সম্মান দিয়েছেন। তাদেরও যদি আমরা বলি, অর্থাৎ যারা দেহ ব্যবসায়ী, তাদেরও মিনিমাম একটা নৈতিকতা থাকে, মিনিমাম তো ওইখানেও আছে, ওইখানেও একটা নৈতিকতা থাকে, এতে তো তাও নাই। আপনি দেখেন সকালে এরা যায় হলো তেহরানের কষাই খোমেনির জানাজা পড়তে, বিকেলে পরের দিন বিকেলে বাংলাদেশে আমেরিকা হলো তার শ্রেষ্ঠ বন্ধু। মানে কত বড় ফাত্রামি, কত বড় মিথ্যা ধোকাবাজি, কত বড় মুনাফাকি, কত বড় ভণ্ডামি একই সাথে। মানে আপনি কল্পনা করতে পারেন। একদিকে দেখেন এরা বলতেছে যে এরাই কিন্তু স্লোগান দিত রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন, এখন মার্কিনীরা তাদের খালু শ্বশুর হয়ে গেছে। আবার আমি যেদিন আমেরিকার পক্ষ নিব, আমি কিন্তু বলে দিয়েছি এই আওয়ামী লীগের সাথে, এই ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক স্থাপন হবে। তখন এরা কি স্লোগানটা দিবে? এরা তো বলেছে জামাত এর পরীক্ষিত বন্ধু আমেরিকা। আপনি দেখেন, কারণ আমেরিকা জনস্রোতকে ভয় পায়, কারণ ডিসেম্বরে দেশে গণঅভ্যুত্থান ঘটবেই, কেউ ঠেকায় রাখতে পারবে না। যখন শেখ হাসিনা ঢাকায় আসাম পদার্পণ করা মানে বহু রাজনৈতিক দল এবং নেতার পায়ের নিচে মাটি থাকবে না, একটা তাসের ঘরের মতন মানে ভেঙে চুরে যাবে তাদের স্বপ্নের মিনার। তো তখন কিন্তু আমেরিকা কি করে? তখন আমেরিকা কি তাদের পক্ষ নেবে? কখনোই নেবে না। আমরা সাদ্দামের পরিণতি দেখেছি। একমাত্র লিবিয়ার গাদ্দাফি ছাড়া সবাই তো তাদের ফ্রেন্ড ছিল মধ্যপ্রাচ্যে। ওসামা বিন লাদেন আমেরিকার ফ্রেন্ডস, হি ইজ দেয়ার বয়। সাদ্দাম হোসেনকে তো রিগান বলতো হি ইজ আওয়ার বয়, কোথায় বলে নাই? তাই না? সব তাদের লোক। তাদের শেষ পরিণতিটা কি হয়েছে তাদের শেষ পরিণতি আমরা দেখেছি। তো এইখানেও কিন্তু তাই করবে। তখন এর আবার দেখবেন কি আমাদের বলবে আমেরিকার দল, এই আপনাকে আমাকে এই একটা বছর যেতে দেন, এই আপনাকে আমাকে এই জামাতিরা যারা বলছে আমেরিকা তার পরীক্ষিত বন্ধু, এখন যেমন আমাদের ভারতের দালাল বলে না, শেখ হাসিনা দোসর বলে না, এরাই এক বছর পর আমাদের মার্কিন দালাল বলবে। অথচ এদেরই বউ পোলাপান এই যে ইউকে তে থাকে, জামাতের যে গোলাম আজম, এই যে গন্ডগোল আজমের দুই পোলা কিন্তু ইউকে তে থাকে, তারা ইউকের পাসপোর্টধারী, কিন্তু বাংলাদেশে তারা দেখে বিরাট বড় একেবারে বিরাট আদার ব্যাপারী হয়ে গেছে, দেশপ্রেমিক হয়েছে। আসলে তো দেশপ্রেম তাদের পাকিস্তান প্রেম। তো আপনি যেটা বললেন যে আমাদের দেশে যেগুলো ঘটতেছে এখন এই বামপন্থীদের নিয়ে, আর জামাতের কথা বলেন, জামাত এবং বামপন্থী এরা টোটালি হিপোক্রেট। এদের রাজনীতির ভিত্তি হচ্ছে মিথ্যা, প্রতারণা, ধোকা দেওয়া। কখনো কখনো শুধু অন্যকে ধোকা দেয় না, এরা কখনো কখনো আত্মপ্রবঞ্চিত হয়। বামপন্থীরা দেখবেন এরা কিন্তু আত্মপ্রবঞ্চিত হয়। জামাত আবার আত্মপ্রবঞ্চিত না, এরা নিজেরা নিজেদের খুব ভালো করে বুঝে। এরা আত্মপ্রবঞ্চিত না, এরা জনগণকে ধোকা দেয়, মানুষকে ধোকা দেয়, মুসলমানকে ধোকা দেয়। আপনি দেখেন এরা ফিলিস্তিনের গাজার মুসলমানের জন্য খুব চেঁচায়, কিন্তু বেলুচিস্তানে যে 75 বছর যাবত 73 বছর যাবত মারতেছে, কোন প্রতিবাদ করেনি। ইভেন পাকিস্তান যে আফগানিস্তানে হামলা করলো, নিন্দা পর্যন্ত জানায়নি। প্রতিবাদ তো দূরের কথা, নিন্দা পর্যন্ত জানায়নি, একটা বিবৃতি দেয় নাই। কিন্তু তারা আবার দেখবেন যে গাজাতে যদি কেউ উষ্টা খায় পড়ে যায়, কাশ্মীরে যদি কেউ মানে হার্ট অ্যাটাকে মারা যায়, তাহলে বাংলাদেশে মিছিল মিটিং শুরু হবে। আপনি দেখেন পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেখানে কি করলো এই জামাতে? এখানে 200 সরকারিভাবে 200 লোক মেরে ফেলেছে। ওই দিন আমার সাথে কথা হইলো পিওকের একজন লোকের সাথে, সে বললো যে 600-র উপর, সরি পিওকের না, মানে পিওকে নিজে গবেষণা করে ভারতে, তাদের সাথে কথা হয়েছে, তারা বললো মিনিমাম 600 লোক মেরে ফেলেছে। কিন্তু পাকিস্তানের কথাতেই 200 লোক মেরেছে। ওটা বাদ দিলাম, ভারত বলছে ওটা তো মানবে না। ভারত যদি কালকে বলে যে আল্লাহ আছে, বাংলাদেশের মুসলমান বলবো আল্লাহ নাই। ভারতের মুসলমান কালকে যদি বলে যে নবী হলো আল্লাহ রাসূল, বাংলাদেশের মুসলমান বললো নবীর অস্বীকার করবে। এই হলো বাংলাদেশের মানুষের খাসিরত। আপনি যে শিরোনামটা দিয়েছেন সেটার সাথে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা বই লেখা যায়। আপনি যে শিরোনাম দিয়েছেন যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা,
এটাকে একটু মডিফাই করে একটা বই লেখা যাবে, গ্রন্থ লেখা যাবে, শত শত বই লেখা যাবে, শত শত মানুষ লিখতে পারে, কলম তো হাজার হাজার লেখা যেতে পারে। এইখানে ভারত ঘৃণা, আপনি যেটা বলেছেন, আপনি অবশ্য একটু ছাড় দিয়েছেন, বলছেন ধর্ম থেকে ঘৃণা আসে না, কিছুটা ধর্মে ঘৃণা আছে। বাংলাদেশে একটা সোকল হাদিস আছে গাজওয়াতুল হিন্দ, এটা ধর্ম থেকে এসেছে, ভারত বিরোধিতা। আর নিঃসন্দেহে আপনি যেটা বলেছেন মুক্তিযুদ্ধ বিরোধিতার কারণেই ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, হিন্দুরা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। সেই কারণে বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের সহ্য করতে পারে না, ভারত সহ্য করতে পারে না। পাশাপাশি ওই যে তথাকথিত গাজওয়াতুল হিন্দ, ওই যে ইসলামের একটু জজবা আছে, এটাও একটা কারণ। এই দুই কারণে মিলে ভারতের হিন্দুদের এবং ভারতকে পছন্দ করে না। অথচ সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার পরে সবচেয়ে বেশি মুসলমান বাস করে ভারতে, সবচেয়ে বেশি। এবং পৃথিবীতে কোনো মুসলমান দেশে সবচেয়ে কোনো অমুসলিম না, কোনো মুসলমান দেশে এত মাজার নাই। আপনি সৌদি আরবে একটা মাজার বানাতে পারবেন? না। আপনি 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 বাহরাইনে মাজার বানাতে পারবেন? কুয়েতে মাজার বানাতে পারবেন? কাতারে মাজার বানাতে পারবেন? কাল্লা থাকবে কারো? শুক্রবারে তো কারো গর্দন থাকবে না। কিন্তু ভারতে দেখেন সব সব মাজার, সব ভারতে। আরেকটা উদাহরণ দিই, এই ভারতে দেওবন্দ মাদ্রাসায় কোথায়? ভারতে। বেরেলবি আজমির শরীফ কোথায়? ভারতে। কিন্তু তাদের কাছে ভারত ভালো লাগে না। চিকিৎসা করবে কোথায়? ভারতে। চাল খাবে কোথায়? ভারতের। ফল খাবে কোথাকার? ভারতের। ডাল খাবে কোথায়? ভারতের। এমনকি ডাল ফেন্সিডিল খাবে কোথায়? ভারতের। সব ভারতের। আরে ভাই, ওই জিনিসটা একটু দেখবেন, ওই যে ধর্ম তো ধরেন আমাদেরও আছে, আমি যে কয়েকটা দেশের কথা বললাম ওদেরও আছে, মিশরেও ইসলাম ধর্ম, মরক্কোতেও ইসলাম ধর্ম, তো সেখানে তো তারা এত ঘৃণা করে না, মানে ওইটা বলতে চাচ্ছি, তাদের ওখানে কোনো ঘৃণাই নাই। ঠিক আছে, চমৎকার বলুন। আমি ওই জন্য বলছি বাংলাদেশি মুসলমান, আমি ওদের কথা বলি নাই। কারণ আরবিরা ভারতকে ঘৃণা করে না, বরং ভারতের মুসলমানদের ঘৃণা করে। বাংলাদেশের মুসলমানদের তারা ঘৃণা করে। আপনি যে দেশের নামগুলো বললেন, মরক্কো ছাড়া সব দেশগুলো, ইভেন আমি আশ্চর্য হয়ে গেলাম যে সবচেয়ে দুর্বল মুসলমান হলো ওই এলাকায় ফিলিস্তিনিরাও মুসলমান, বাঙালি মুসলমানদের পছন্দ করে না। ফিলিস্তিনিরাও ভারতীয় মুসলমান পছন্দ করে না। কালকে আমার সাথে একজনের সাথে কথা হয়েছে, সেই ইসরায়েলে গিয়েছিল, তারপর মিশরে থেকেছে, মিশরে তার বন্ধু আছে, কথা হয়েছে, সে প্রতি সপ্তাহে একবার আমার লাইভে আসবে কথা বলার জন্য। সম্ভবত আপনার সাথে যদি সুযোগ হয় আমরা একসাথে কথা বলবো তাকে নিয়ে। উনি বলেছেন আমাকে, কয় মিশরিয়ারা তো বাংলাদেশের মুসলমান নামই শুনতে পারে না, কয় এমনকি ফিলিস্তিনিরও মিশরের নাম শুনতে পারে না। ঠিক যেমন পাকিস্তানিদের নাম এখন আফগানিস্তানিরা পছন্দই করে না। কোনো আফগানিস্তানের, বেলুচের কথা বাদ দেন, আফগানিস্তানের যারা আফগানি মুসলমান তারা তো পাকিস্তানের নামই সহ্য করতে পারে না। আবার সে দেখেন, যে আফগানিস্তানের জন্য বাংলাদেশের মানুষ স্লোগান দিল যে তারা হবে তালেবান, বাংলা হবে আফগান, সে আফগানিস্তান কিন্তু এখন ভারতের বন্ধু। তারা বলেছে ভারত তাদের বন্ধু, এখন তারা আফগানিস্তানের বিরোধিতা শুরু করে দিয়েছে। আসলে এই অঞ্চলের মানুষগুলো, এরা তো আসলে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, আইডেন্টিটি ক্রাইসিস, হীনমন্যতায় ভোগে, যে আমি যদি আরব না হই, তুর্কি না হই, ভারত বিরোধী। এরা কিন্তু সব সব এদের 7 পুরুষ 5 পুরুষ আগে খুঁজে পাওয়া যাবে, সব হিন্দু এবং নিম্নবর্গের হিন্দু। এটা আমি বলি নাই, এটা কে বলেছে? পাকিস্তানের খাজা আসিফ বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী, যে হামারা পূর্বজ হিন্দু থে। আফগানিস্তানের মন্ত্রী এই যে 1 সপ্তাহ হয় না এসে বলছে যে হামারা ডিএনএ भी হিন্দুস্তানি হ্যাঁ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কি বলেছে? যে আমাদের ডিএনএ তো ভারতীয়। তো এই কিন্তু এদের আইডেন্টিটি ক্রাইসিস নাই, কারণ বাংলাদেশের মুসলমানরা নিচু বর্গের হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাই তাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে। তার সাথে যুক্ত হয়েছে এই যে 71-এর পাকিস্তান প্রেম। এই দেশে পাকিস্তান প্রেম এত মারাত্মক, আমি একটা পড়ে দিয়েছিলাম যে যারা প্রয়োজনে আল্লাহকে অস্বীকার করবে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনা করলে বা পাকিস্তানের বিরুদ্ধে যাবেন, সমালোচনা আপনার কথা শুনবে না।